আর এই টেল স্ট্রিপ এসে গেছে হুগলি জেলার সর্ববৃহৎ মন্দিরে ব্রহ্মদত্ত ধাম। কোথায় এই মন্দির, কিভাবে আসবেন, সেসব তো বলবোই। তার সাথে থাকবে মন্দিরের টাইমিং, আরতি দেওয়ার সময়, পুজো দেওয়ার সময়, আর মন্দিরের আরাধ্য দেবতা, এই সব কিছুকে নিয়ে ঘিরে থাকা নানান পৌরাণিক ঘটনা। হুগলি জেলার বারুইপাড়া স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে বনমালীপুরে মারাঠি সংস্থার উদ্যোগে গড়ে উঠেছে এই সুবিশাল মন্দির, যার নাম ব্রহ্মদত্ত ধাম। আমরা যাচ্ছি শ্রীরামপুর থেকে, আর শ্রীরামপুর থেকে এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরের দূরত্ব বাই রোড মাত্র 15 কিলোমিটার। তাই আমরা বেরিয়ে পড়লাম আমাদের দু চাকাগুলো নিয়ে। তবে আপনি যদি ট্রেনে আসেন তাহলে আপনাদের নামতে হবে এই বারুইপাড়া স্টেশনে। হাওড়া থেকে আসলে কর্ড লাইনের ট্রেন ধরে আপনাকে আসতে হবে এখানে। আর যদি শিয়ালদা দিয়ে আসেন তাহলে ডানকুনি নেবে আবার ট্রেন চেঞ্জ করে আপনাকে আসতে হবে বারুইপাড়া স্টেশন। স্টেশন চত্বরের বাইরে টোটো পাওয়া যায়। বারুইপাড়া স্টেশন থেকে মন্দির মাত্র 5 কিলোমিটার। টোটোতে ভাড়া নেবে 15 টাকা। এসে গেছি আমরা মন্দির চত্বরে। আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। আর এখানে কিন্তু গাড়ি রাখার জন্য বিশাল পার্কিং লট আছে, তাও ফ্রিতে। প্রায় 150 বিঘা জমি বিস্তৃত এই মন্দির প্রান্তসীমা, যার মধ্যে 15 বিঘা জমির ওপর এই ব্রহ্মদত্ত মন্দিরটি অবস্থিত। আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন সদ্গুরু শ্রী শ্রী নারায়ণ মহারাজ। সুবিশাল এই গেট দিয়ে ঢোকার সময় দেখতে পেলাম বড় বড় করে টানানো আছে নিয়মাবলী, যা আমি বলে দেবো আপনাদেরকে এই ভিডিওতে। প্রথমেই দেখতে পেলাম শ্বেত কচ্ছপ, যা ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে দ্বিতীয় অবতার। আর এর পরেই আছে একটা হোমযজ্ঞ করার জায়গা। সামনেই দেখা যাচ্ছে মন্দিরের প্রধান মূর্তি, দত্তাত্রেয়ার মূর্তি বা ত্রিমূর্তি। মন্দিরের মূর্তিটি শ্বেত পাথরের দ্বারা নির্মিত। এই বিগ্রহের বৈশিষ্ট্য হল একই দেহে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেছেন, যে মূর্তির ওজন আনুমানিক 350 কেজি। দত্তাত্রেয়ার এই মূর্তি ও মন্দিরকে কেন্দ্র করে রয়েছে নানান পৌরাণিক ঘটনা। তারই মধ্যে হিন্দু পুরাণ মতে বিশ্বাস করা হয় যে নারদের কাছ থেকে অনসূয়ার বিশ্বস্ততা ও সতীত্বের মাহাত্ম্যের কথা শুনে 3 দেবী বাণী, ব্রহ্মাস্ত্রী, লক্ষ্মী বিষ্ণুর সহধর্মিণী এবং উমা শিবের পত্নী ঈর্ষায় ভরে যান এবং তাদের স্বামীদের অনসূয়ার সতীত্ব পরীক্ষা করার জন্য পাঠালেন মর্তে। এরপরে 3 দেবতা পুরুষের ছদ্মবেশে অনসূয়ার কাছে আসেন এবং খাদ্যের জন্য ভিক্ষা করেন। অনসূয়া সানন্দে তাদের খাবার দেওয়ার জন্য বসান, কিন্তু তৎক্ষণাৎ তারা দাবি করে যে তারা কেবলমাত্র তখনই খাদ্য গ্রহণ করবে যদি সে কোনো পোশাক না পরে তাদের পরিবেশন করে। ফলস্বরূপ অনসূয়া তার স্বামীর জলের পাত্র থেকে পবিত্র জল নিয়ে 3 দেবতার ওপর ছিটিয়ে দেন এবং তাদের বাচ্চাতে রূপান্তরিত করেন। তারপর বস্ত্র ছাড়া তিনি তাদের নিজের সন্তানের মতো লালন পালন করেন এবং খাবার খাইয়ে দেন। এদিকে দীর্ঘ সময় ধরে তাদের স্বামীরা ফিরে না এলে দেবীরা উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে সরাসরি অনসূয়ার আশ্রমে চলে যান। স্বামীদের অবস্থা দেখে হতবাক হয়ে যান তারা। তাদের ঈর্ষা অদৃশ্য হয়ে যায় এবং তখন তারা অনসূয়ার মাহাত্ম্য বুঝতে পারেন। অনুতপ্ত দেবীরা তাদের ক্ষমা করার জন্য এবং তাদের স্বামীকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনসূয়াকে অনুরোধ করেন। করুণাময়ী অনসূয়া বাচ্চাদের তাদের আসল আকারে রূপান্তরিত করেছিলেন এবং তাদের স্ত্রীদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। 3 দেবতা যারা অনসূয়ার মাতৃস্নেহে আচ্ছন্ন হয়ে বিদায় নিয়েছিলেন, তারা স্বেচ্ছায় তার সন্তান রূপে জন্মগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। সেই অনুসারে ব্রহ্মা হলেন চন্দ্র, বিষ্ণু হলেন দত্ত আর শিব হলেন দুর্বাসা। আর এই 3 দেবতার মিলিত রূপই দত্তাত্রেয়া বা ত্রিমূর্তি নামে পরিচিত। অঘ্রাণ মাসের পূর্ণিমা দিনটিকে দত্তাত্রেয়ার জন্মদিন হিসেবে পালন করা হয়। প্রথম ধাম শিবদত্ত ধাম, যেটা মধ্যপ্রদেশে। দ্বিতীয় ধাম হচ্ছে অনুসূয়া দত্ত ধাম, এটা কন্যাকুমারী। আর এটা হলো তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম। আর এরপর চতুর্থ ধাম আছে অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ডে। আচ্ছা, মন্দিরের টাইমিংগুলো আপনাদের জানিয়ে দিই। এই মন্দিরে 7 দিনের মধ্যে শুক্রবার থেকে বুধবার মন্দির খোলা হয় সকাল 7টায়, আবার 1টায় বন্ধ করে দেওয়া হয়। আর তারপর দুপুর 3টেয় খুলে রাত 8টায় বন্ধ হয়।
আর বৃহস্পতিবার দিন কিন্তু সারাদিন খোলা থাকে, অর্থাৎ সকাল 7টায় খুলে রাত 9:30 অবধি মন্দির খোলা থাকে। তো সারাদিন সময় কাটাতে চাইলে আপনি বৃহস্পতিবার দিন চলে আসতে পারেন। মন্দিরের একেবারে নিচের তলায় হচ্ছে এই শিব মন্দির বা তারকনাথ মন্দির। দত্তাত্রেয়া মূর্তির সামনে যে নাগদেবতা ছিল তার ঠিক একেবারে নিচেই অবস্থান করছেন বাবা তারকনাথ। আচ্ছা, আপনারা যদি আরতি দেখতে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন সারাদিনে 4 বার আরতি হয়, তার মধ্যে সকাল 9টা, দুপুর 1:30, আবার সন্ধ্যে 7টা আর রাত 9টায় আরতি হয়ে 9:30টায় মন্দির বন্ধ হয়। এটি 3তলা মন্দির, যার একদম নিচে দেখালাম আপনাদের একটু আগেই বাবা তারকনাথের মূর্তি, মাঝে আছে দত্তাত্রেয়া মূর্তি। এই দুই জায়গাতেই দর্শনার্থীদের প্রবেশ অ্যালাউড আছে। আর একদম ওপরে আছে স্বয়ং ব্রহ্মার মূর্তি, যেখানে কিন্তু দর্শনার্থীদের জন্য খোলা হয় না, কেবলমাত্র মন্দিরের পুরোহিত গিয়েই সেখানে পুজো করেন। মন্দির চত্বরে মূল দরজার বাঁদিকেই আছে এই গণেশ ঠাকুরের মূর্তি, আর ডান দিকে আছে কপিল মুনির মূর্তি। ঢোকার সময় শুরুতেই দুদিকে দুটো স্তম্ভ আছে, যেখানে আছে 108 প্রদীপ। এই প্রদীপ জ্বালানো হয় বৃহস্পতিবার আর রবিবার। এই হলো মন্দিরের অনুষ্ঠান সূচি আর নিয়মাবলী, আপনারা চাইলে একবার পড়ে নিতে পারেন। ঘড়িতে সময় এখন 1:30। তা আমাদের মন্দির ঘোরা তো হয়ে গেল, তবে এখানে যখন এসছি আর খানিক দূরে রাবড়ি গ্রাম না গেলে কি হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্রামের নাম রাবড়ি গ্রাম। সে নিয়ে বিস্তারিত আসছি, তার আগে যাওয়ার পথে একটু খাওয়া দাওয়া সেরে নেব। আচ্ছা, আর একটা জিনিস জানিয়ে রাখি যে মন্দির চত্বরে কিন্তু এখন দাঁড়িয়ে খাবার দোকান সেরকমভাবে নেই, তাই দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সেরে নেব মন্দির থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরেই একটা রেস্টুরেন্টে। মন্দির থেকে বেরিয়ে শিয়াখালা চারমাথার মোড়ে পৌঁছে বাদিকে যে রাস্তাটা ডানকুনির দিকে যাচ্ছে সেদিকে মিনিট 5-7 গেলেই ডান দিকে দেখতে পাওয়া যাবে এই রেস্টুরেন্ট। মন্দির থেকে কাছাকাছির মধ্যে ভালো খাওয়া দাওয়ার জায়গা বলতে এটাই, সাহিল কিনারা ফ্যামিলি রেস্টুরেন্ট। দুপুরের খাবারে আমরা নিয়ে নিলাম ফিশ ফিঙ্গার, ফিশ বাটার ফ্রাই, আর তারপর ফ্রাইড রাইস, গার্লিক চিকেন আর চিকেন কারি। এবার আমরা যাব রাবড়ি গ্রাম। এখান থেকে রাবড়ি গ্রাম মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার। আপনাদেরকে বলে রাখছি, যদি রাবড়ি খেতে ভালোবাসেন তাহলে এখানে কিন্তু অবশ্যই একবার আসবেন। তা আমি কেন বলছি একটু পরই দেখতে পাবেন। আর যেহেতু ব্রহ্মদত্ত মন্দির থেকে রাবড়ি গ্রাম খুব বেশি দূরে নয়, তাই মন্দিরে এলে খুব সহজ এখানে চলে আসতে পারেন। রাবড়ি গ্রামের অরিজিনাল নাম কিন্তু আইয়া গ্রাম। এটা হুগলির চণ্ডীতলায় অবস্থিত, তাই গ্রামের নাম রাবড়ি গ্রাম কেন হলো তা আমরা গিয়ে দেখাচ্ছি আপনাদের। মূল রাস্তা থেকে এই ডান দিকের রাস্তায় নেমে আসছে আইয়া গ্রাম, অর্থাৎ রাবড়ি গ্রামের দিকে। আমরা এলাম মনসা রাবড়ি ভান্ডারে। অবশ্য দোকান কিন্তু নয়, এটা বাড়ি বললেই চলে। প্রায় 100টি পরিবার সরাসরি রাবড়ি তৈরির সঙ্গে যুক্ত। আগে কয়লা বা কাঠের আগুনে এই সুস্বাদু মিষ্টি তৈরি হলেও বর্তমানে গ্যাসের আগুনে তৈরি হয় রাবড়ি। দুধ ফুটিয়ে তা থেকে তৈরি হয় রাবড়ি ও এই সরভাজা। এই রাবড়ি শুরু হবে এখন। দুধ ফুটবে এখন। এটা আপনার কতটা দুধ দিলেন? এটা 7 লিটার। এটা কতটা রাবড়ি হবে? 2 কিলো 250 কমে কমে। আচ্ছা, এই শুরু হলো রাবড়ি। মানে দুধটা বসানো হয়েছে, এখন 1.5-2 ঘন্টা ধরে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। দুধ ফুটবে, তারপর বাকি সব কিছু। আচ্ছা, এটা কি নলেল গুড়ের? টেস্ট করার জন্য একটু নিলাম, খেয়ে দেখি।
দারুণ খেতে। মানে এটার জন্য এলাম, দারুণ লাগলো খেয়ে। চিনির রাবড়ির সঙ্গে শীতকালে নলেন গুড়ের রাবড়িও তৈরি হয় এখানে। শুধু এই গ্রামেই না, রাজ্যের কলকাতা সহ বিভিন্ন জেলাতেও রাবড়ি পাঠানো হয় এখান থেকে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মানুষ রাবড়ির টানে চলে আসে চণ্ডীতলার এই আইয়া গ্রামে। জানা গেল এই গ্রামের বাসিন্দারা বংশ পরম্পরায় রাবড়ি তৈরি করে আসছে। এই মনসা ভান্ডারে রাবড়ি তৈরি হচ্ছে প্রায় ৪৫ বছর ধরে। আর এই গ্রামকে কেন রাবড়ি গ্রাম বলা হয় তা তো আপনারা বুঝতেই পেরে গেছেন। এবার এটা কেটে কেটে রাবড়ি বানানো হবে, মানে রাবড়ির কাটিংগুলো করা হচ্ছে। আচ্ছা, রাবড়ির দামগুলো আপনাদের বলে দিই। এই ননেল গুড়ের রাবড়ি হলে তা 400 টাকা কিলো, আর চিনির রাবড়ি হলে তা 350 টাকা কিলো, আর সরভাজা হচ্ছে 12 টাকা করে পিস। এবার প্যাক করে নিচ্ছি আমরা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। 500, এটা 500 গ্রাম হচ্ছে, তাই তো? ফেরার সময় ভাবলাম যখন মন্দিরের পাশ দিয়ে যাব, তাই একবার সন্ধ্যেবেলার মন্দির দর্শনটা করে নিই, আর সাথে আপনাদেরকেও দেখাই সন্ধ্যের রূপ। এবার আমরা ফিরবো বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো ঘোরাটা কমপ্লিট হলো। খুব সুন্দরভাবে কাটালাম দিনটা। আপনারাও শীঘ্রই চলে আসুন, এসে মন্দির এবং সাথে পারলে রাবড়ি গ্রামটাও ঘুরে যান।